গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, রূপকথা। আর বরাবরের মতোই গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব, রোমানা নূপুর। এখানে এসে অসীমের খুশির সীমা নেই। এ তার স্বপ্নেরও অতীত। এ বিলাসের কল্পনা পর্যন্ত করতে সে কখনো সাহস করেনি। সে অবাক হয়ে ঘুরে ঘুরে দেখে। বিস্ময়ে তার চোখ দুটো বড় বড় হয়ে ওঠে নির্জনেই। প্রতিটি রাত্রি প্রভাতের সঙ্গে সঙ্গে সে নিজেকে প্রশ্ন করে, এখানে কি সত্যি একটা দিন, একটা রাত তার কেটেছে? আর খাওয়া? বড় লোকেরা স্বতন্ত্র জীব, তারা খুব ভালো খায়, এরকম একটা অস্পষ্ট ধারণা মনের মধ্যে ছিল মাত্র। কিন্তু সাধারণ মানুষ, বিশেষ করে তার মতো মানুষ যে এমন খেতে পায় বা খায়, তা কে জানত? কারণ তার সামান্য জীবনে যাদের সঙ্গে জানাশোনা, তারা প্রায় সকলে তারই মতো অবস্থার লোক। ধরো, সকালে উঠে সত্যিকারের মাখন দেওয়া একখানা টোস্ট কিংবা দুখানা ভালো বিলিতি বিস্কুট, তার সঙ্গে চা, 1 পয়সা প্যাকেটের গুঁড়ো চা নয়, দামি দার্জিলিং চা, তাতে ঘরের গরু বা মোষের দুধ এবং চিনি ইচ্ছে মতো। সেটাই ওর কাছে সবচেয়ে লোভনীয় বলে মনে হয়। ভয়ে ভয়ে শোয়ে শোয়ে দেখত প্রথমে যে কতটা পর্যন্ত দুধ তারা বিনা আপত্তিতে দেবে। এখন সে নির্ভয়ে যায়। 8 কাপ দুধ দিতেও তাদের কোনো বিরক্তি দেখা যায় না। তারপর 10টায় ভাত, ধপধপে আতপ চালের ভাত, দুখানা খুব নরম রুটি, প্রতি 2 হাতা ভাতের সঙ্গে 1 হাতা করে ঘি। ভেজিটেবল ঘি অবশ্য, কিন্তু তাও তো তার কাছে দুরাশা। চপচপে করে ঘি মেখে ভাত, সে জানত কেবল রাজারা খায়। তার সঙ্গে ডাল, 3-4টে তরকারি, পাঁপড়, 2-3 রকমের আচার, দই ও দহি বড়া, দইয়ের সঙ্গে চিনি ইচ্ছে মতো। এরা জোন মাছ মাংস খায় না। তাতে কিন্তু অসীমেরও খুব কষ্ট নেই, কারণ মাছ যে কিরকম খেতে তা সেও তো ভুলে গেছে বহুদিন। এরপর আবার 2টোর সময় শুধু 1 কাপ চা। ভাত খেয়ে অফিসে এসে বসলে 1 গ্লাস বরফ জল তো আছেই। 4টে পুরি, চাটনি, লাড্ডু ও চা। রাত্রে রুটি বা পুরি ইচ্ছে মতো, ডাল, তরকারি, চাটনি, দহি বড়া। এছাড়া কথাটা ভাবলেই অসীম কেমন হয়ে পড়ে। পাঁশ বা ক্ষীর কিংবা বড় 1 বাটি দুধ প্রত্যহ। এরপর আরো 2 ঘন্টা অফিসের কাজ সেরে সে যখন শুতে যায়, তখন নিয়ারের খাটিয়ার পুরো জাজিম পাতা বিছানা এবং একটি পাখা, বিশেষ করে তারই মাথার উপর, সম্পূর্ণ তারই জন্য একটা গোটা পাখা অপেক্ষা করে থাকে। ছেঁড়া মশারি টাঙাতে হয় না। অর্ধেক রাত্রে উঠে মশা বা ছারপোকা মারার হাঙ্গামা নেই। গরমে ছটফট করার কথা তো ভুলতেই বসেছে। এ যদি স্বর্গসুখ না হয়, তো স্বর্গসুখ যে খুব বেশি লোভনীয় তা অসীম মনে করে না। এর সঙ্গে ওর বাড়ির অবস্থাটা, এতদিন বাদে মাইনে বেড়ে বেড়ে মাগ্যে ভাতাশুদ্ধ দাঁড়িয়েছে 65 টাকা। তার মধ্যে 56 টাকা তো 2 মণ চাল কিনতে বেরিয়ে যায়। লোকসংখ্যা খুব কম নয়। মা, স্ত্রী, সে নিজে, একটি খোকা, ছোট ভাই এবং ছোট বোন। শহরতলিতে মাথা গোজবার মতো একটা বাড়ি আছে এই ভরসা। বাড়িটা অবশ্য জরাজীর্ণ, পোড়ো পোড়ো, কিন্তু তবু ভাড়া লাগে না। আর তার সঙ্গে সামান্য যা জমি এখনো আছে, তাইতে 2টো গাছপালা দিয়ে ডুমুর, সজনে, ডাঁটা, থোর, কচু শাক প্রভৃতির সংস্থান হয়। বাড়িতে তরকারি বলতে ওই সবই চলছে দীর্ঘকাল ধরে। বাজার করবার মতো কিছুই আর হাতে থাকে না। তবু সেই জমি থেকেই 2বার, একবার ওর বিয়ের সময় আর একবার ছোট ভাইয়ের টাইফয়েডের সময় 1 টুকরো করে বেচতে হয়েছে। তখন কি বা দর পাওয়া গিয়েছিল? সেটুকু থাকলে আর কিছু ফলন পাওয়া যেত। এখন যা আছে
তা থেকে আর একটুও হাতছাড়া করা যায় না। অথচ সংসার যে ক্রমে অচল হয়ে আসছে এটাও ঠিক। রাগ হয় ওর মায়ের উপর। এই অবস্থায় তিনি সাত তাড়াতাড়ি ছেলের বিয়ে দিয়ে বসলেন। ওর তো তখন এত বুঝবার বয়স হয়নি, তারই ভেবে দেখা উচিত ছিল। 65 থেকে 56 গেলে থাকে তো 9টি টাকা, এতকাল আবার তা থেকে মান্থলি টিকিট কিনতে হয়। সত্যি সত্যি তো জাদুমন্ত্রে সংসার চলে না। বাজার ছাড়াও হরেক রকমের খরচ আছে। ওর বহু সামান্য যে 8-9 ভরি সোনা নিয়ে এসেছিল তা চলে গেছে। মার কাছে বিশেষ কিছু ছিল না, যা ছিল তার মধ্যে কানের মাকড়ি থেকে শুরু করে কোমরের রূপোর গোট পর্যন্ত বিক্রি হয়ে গেছে। এখন আর সোনার গুঁড়ো বলতে বাড়িতে কিছু নেই। ওর শ্বশুরের কাছে পাওনা আংটি, ভাইয়ের পৈতের আংটি সব শেষ করেছে একে একে। এখন যদি ভারী কিছু অসুখ হয় কারোর, তাহলে বাড়ি বাধা দেওয়া ছাড়া উপায় নেই। আয় বাড়ানোর আর একটিমাত্র উপায় খোলা আছে, সেটি হচ্ছে ছোট ভাইকে স্কুল ছাড়িয়ে কোনো কারখানায় দেওয়া। কিন্তু তাতেও মন সরে না অসীমের। ভাইটা লেখাপড়ায় বড্ড ভালো, আর সেজন্যই স্কুলে ফ্রি পড়ে। স্কুলেরই পোর ফান্ড থেকে তাকে বই খাতা দেয়। এ অবস্থায় পাশ করার আর মোটে 1 বছর থাকতে ছাড়িয়ে নেবে। অথচ কী বা করে? শুধু তো ভাত নয়, কাপড় আছে, জামা আছে, ট্যাক্স খাজনা আছে। ধার ইতিমধ্যে হয়ে গেছে 2-3 জায়গায়। আকাশ ফুঁড়ে আর কিছু টাকা আমদানি না হলে কোনো আশা নেই। এই অবস্থায় হঠাৎ এই মনিবের লেকের ধারে প্রাসাদোপম বাড়িতে এসে থাকা এবং তারই ওখানে খাওয়ার প্রস্তাবটা হাত বাড়িয়ে চাঁদ ধরার মতো বই কি। শুধু যে কল্পনাতীত রকমের ভালো খাওয়া তাই তো নয়, একটা লোকের খাওয়ার খরচটা যদি বাড়িতে বেঁচে যায় তা বা মন্দ কি। তাছাড়া তার খোদ মনিব আকার ইঙ্গিতে ভরসা দিয়েছেন যে সে যদি মন দিয়ে কাজ করে এই বিপদ থেকে তাকে উদ্ধার করে দিতে পারেন। তিনি আগামী পুজোর সময় কিছু বোনাস দেবার চেষ্টা করবেন। মনে ভালোই বলতে হবে। এই সেদিন অর্থাৎ গত বৎসর ছেলের বিয়ের সময় পুরো 1 মাসের মাইনে বোনাস দিয়েছেন। তাছাড়া দিয়েছেন নতুন ধুতি পাঞ্জাবি, মায় নতুন জুতো পর্যন্ত। এবারও তার অত্যন্ত মলিন এবং শতচ্ছিন্ন ধুতির চেহারা দেখে একজোড়া মিলের ধুতি তাকে আনিয়ে দিয়েছেন নিজেই উপযাচক হয়ে। হয়তো সেটা তার বাড়ি এবং নিজস্ব অফিসের মর্যাদা রাখবার জন্যই। তবু অত কথা ভেবে দেখার দরকার কি অসীমের? পেয়েছি এই কত, হয়তো এবারও 1 মাসের মাইনে বোনাস দেবে। অবশ্য মন দিয়ে কাজ করার অর্থ হল 7:30 থেকে রাত 11টা পর্যন্ত ভূতের মতো খাটা, শুধু 2-3 বার স্নানাহারের অবসর বাদ। সেই জন্যই বাড়িতে এনে রাখার ব্যবস্থা। কিন্তু তাতে অসীমের অন্তত কোনো ক্ষোভ নেই। কী বা করত সে কাজ না করলে? এখানেও যেমন তার বন্ধুবান্ধব নেই, পৃথিবীর অন্য কোথাও তেমনি নেই। বন্ধুবান্ধব থাকাটাও একটা বিলাস, তার মতো গরিবের সে বিলাস করার সামর্থ্য কই? সুতরাং শুধু শুধু চুপ করে বসে না থেকে এদের কাজ একটু করলেই বা ক্ষতি কি? বিশেষত এরা যখন এত যত্ন করে এখানে রেখেছে, এত ভালো করে খাওয়াচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে এখানে আরও অনেক কর্মচারী আছে, আর তাদের সকলকার জন্যই এইরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা। এবং সে শুনেছে যে মনিবরা নিজেরা যা খান তাতে তাদের প্রতি একজনের খরচে এদের 7-8 জনকে এরকম আড়ম্বর ও প্রাচুর্যের সঙ্গে খাওয়ানো যায়। তবু সে খুবই চরিতার্থ বোধ করে নিজেকে, কৃতজ্ঞ না হয়ে পারে না। আর কেউই অত খাটে না, বরং তাকে নানা রকম বিদ্রূপ করে, আহাম্মক বলে হাসাহাসি করে। তবু অসীম মনে করে যে তার যখন এমন কিছু কষ্ট হচ্ছে না, তখন একটু খাটতে দোষ কি? এমন বাড়িতে থাকতে পেলে এবং এমন খেতে পেলে সে 20 ঘন্টা খাটতে রাজি আছে। তাছাড়া মনিবেরও যখন এত বিপদ, বিপদ যে খুবই বেশি তা সেই তো সবচেয়ে বেশি জানে। ওর মনিবদের নানা রকমের ব্যবসা, সেটা যুদ্ধের দৌলতে এমনিই যথেষ্ট ফুলে ফেঁপে উঠেছিল।
তার উপর তারা চোরাবাজারের পেছনের দৌড় দিয়ে এই 3 বছরে উপার্জন করেছেন বোধহয় 1 কোটি টাকারও বেশি। এই ব্যাপারটা এমন নিঃশব্দে এবং এমন মসৃণভাবে হয়ে গেছে যে সরকার বাহাদুর তার বিন্দু বিসর্গও টের পাননি। ওদের বড় কারখানাটার মধ্যে যে দুটো নতুন তেলের কল এই 3 বছর চলেছিল, তার ইতিহাস মাত্র কয়েক হাজার টাকা ঘুষ এবং কিছু তদবিরের ফলে ছিল সরকারি কর্তাদের সম্পূর্ণ অজ্ঞাত। সব খদ্দেরের সঙ্গেই বলা কওয়া ছিল। 2টো চালান যেত একসঙ্গে, দুটোই তারা সই করে দিতেন। বড়টা অর্থাৎ আসলটার দামই আদায় করা হতো। ছোট চালানটার হিসাব থাকত খাতাপত্রে। সেই খাতাপত্র আয়কর অফিসে জমা দেওয়া হতো। ইন্সপেক্টররা এসে দেখতেন, অথচ সেটা ছিল আসল আয় এবং আসল কারবারের মাত্র 1/8 হিসাব। আসল হিসাবটা জানত 3-4টি অত্যন্ত নিরীহ এবং বিশ্বাসী কর্মচারী। অসীম তাদেরই একজন। অসীম আবার তাদের মধ্যে ছিল সবচেয়ে কম মাইনে পাওয়ার এবং বেশি খাটবার লোক। কিন্তু ও সেজন্য একটুও দুঃখিত নয়। লেখাপড়া বিশেষ কিছু শেখবার অবকাশ পায়নি সে। বাবা মরবার পরই স্কুল ছেড়ে চাকরির খোঁজে বেরোতে হয়েছিল। সেদিন কাজকর্ম এবং লেখাপড়া কোনোটাই জানত না, ফলে কোথাও চাকরি মেলেনি। একেবারে মরিয়া হয়ে ও এই বড়বাবুরই একদিন পা জড়িয়ে ধরে এখানে 20 টাকা মাইনের চাকরি পেয়েছিল। এরাই হাতে ধরে কাজ শিখিয়েছেন। সুতরাং অসীম জানে যে সে যা পাচ্ছে তাই ঢের, আর কোথাও গেলে হয়তো এ মাইনেও পাবে না, যদি বা চাকরি পায়। তা বাদেও কৃতজ্ঞতা বলে একটা জিনিস আছে তো। ওরা লাখ পেলে কি ক্রোড় পেলে তাতে অসীমের ক্ষতিবৃদ্ধি কি? সে ওদের অদৃষ্ট এবং ব্যবসায় বুদ্ধি। তার যা পাওয়ার যোগ্যতা তা তো সে পাচ্ছে। তবে আর তার অসন্তোষের কারণ কি? হ্যাঁ, হিসেবের কথাটা যা উঠেছে, এদের কোম্পানিটা হচ্ছে প্রাইভেট লিমিটেড, অর্থাৎ খুড়ো, ভাইপো এবং ভাগ্নে, এই 3 ডিরেক্টর। তার মধ্যে এরা যদিও 3 জনেই চোরা কারবারের ইতিহাসটা জানতেন, বর্তমান মনিব অর্থাৎ খুড়ো এবং মামা নাকি আবার এর মধ্যে বাকি 2 জনকে ঠকিয়ে নিজে কয়েক লাখ টাকা বেশি কামিয়ে নিয়েছেন। সোজা পথে সেটার জন্য নালিশ করার পথ নেই, কারণ তাহলে সবাই জড়াবে। সুতরাং বাঁকা পথে তারা নানা রকম মামলা মোকদ্দমা করে একে বিব্রত করে তুলেছেন। শুধু তাই নয়, ইতিমধ্যে সরকারি মহলও আয়কর প্রবঞ্চনা নিবারণের জন্য যেমন উঠে পড়ে লেগেছেন, তাতে সমূহ বিপদ। কোন সময় যে কোন দিক থেকে বাজ পড়বে তা কেউ বলতে পারে না। এক্ষেত্রে নকল হিসাব বা সরকারি হিসাবটা চোস্ত করে রাখা প্রয়োজন, যখন যা খাতা বা হিসাব দরকার হয়। তাই সঙ্গে সঙ্গে নকল তৈরি করে ফেলতে হবে। তাছাড়া আসল হিসাবটাও নিজের কাছে থাকা দরকার। সেই জন্যই বিশেষ অফিসটিও, মানে অন্তরঙ্গে 4টি কর্মচারীকে ঘরে এনে পুড়েছেন মনিব। কাজ তো দরকার বটেই, এরা শত্রুপক্ষে বা সরকারি পক্ষে সাক্ষী না দেয় সেটাও দেখা দরকার। বড়বাবু খুবই পুরনো লোক এবং বিশ্বাসী। তিনি মাইনে পান 150 টাকা, কিন্তু তার পৃথক কমিশনের ব্যবস্থা আছে। তাতে তার বাড়ি, ঘর, মোটা টাকার ইন্স্যুরেন্স এবং একটি রক্ষিতা রাখার খরচ চলে যায়। বাকি 3টি লোক তারই সংগৃহীত। একেবারে অবস্থা খারাপ দেখে দেখে তিনি চাকরি দিয়েছেন, যাতে তারা একদিনের জন্য চাকরি ত্যাগ করতে সাহস না পায়। এসব মোকদ্দমা শুরুর আগে তিনি বলে দিয়েছিলেন ওদের, দেখো, ওরা হয়তো এখন লোভ দেখাবে, ডাকবে, চাকরিও দেবে এর চেয়ে বেশি মাইনেতে, কিন্তু কাজ চুকে গেলে লাথি মারবে। তার চেয়ে পুরনো মনিবকে ছেড়ো না। আর আমি যখন আছি তখন এখানে অন্তত চাকরি যাবার ভয় নেই। সেই আশ্বাস আর আশঙ্কাতেই ওরা সামান্য মাইনেতে মনিবের 1 কোটি টাকা বাঁচাবার জন্য প্রাণপণে খাটছে ভূতের মতো। বড়বাবুই মনিবকে বলে দিয়েছেন, এদের দারিদ্র্য ঘোচাতে নেই, তাহলে যে যার নিজের স্বার্থ দেখবে। সার্কাসে বাঘকে নির্জীব করে রাখে আধপেটা খাইয়ে, দেখেননি? খেতে না পেলেই ঠিক থাকবে বেটারা। মনিবও সেটা মানেন, তাই দয়া করবার ইচ্ছে থাকলেও চেপে যান।
সব মেঘেরই যেমন রূপলি লাইন আছে, রূপলি লাইনেও বুঝি তেমনি মসি রেখার অভাব নেই। এখানে অসীমের সবচেয়ে অস্বস্তির কারণ হল মনিবের স্টেনোগ্রাফার অর্থাৎ সেক্রেটারি মেমটি। অসীম জানত খাঁটি মেমই। পরে শুনেছিল তারই মুখে যে তার মা ছিল অ্যাংলো বার্মিস, বাপ ইউরোপিয়ান। যুদ্ধের সময় রেঙ্গুন থেকে পালিয়ে এসে এখানে আছে, কিন্তু তাও এতকাল সাহেব বাড়িতেই কাজ করে এসেছে। কালা আদমির কাছে চাকরি এই প্রথম। মেম স্টেনোর কোনো প্রয়োজন নেই ওর মনিবের, শুধু ওটাও ঐশ্বর্যের একটা অঙ্গ বলে রাখা। অন্য কি একটা বিলিত অফিসে গিয়ে ওকে দেখেন মনিব, তারপর 3 গুণ মাইনে দিয়ে ডেকে আনেন। সে অবশ্য এখানে থাকে না, কারণ জৈন বাড়িতে তার আহারাদির ঘোর অসুবিধে। তবে তার প্রয়োজনও নেই। ওর ঘর ভাড়া ও আনুষঙ্গিক সমস্ত ব্যয়ই মনিব বহন করেন। মধ্যে মধ্যে প্লেনে চেপে যখন বিদেশে যান কিংবা দার্জিলিং ওয়ালটিয়ারে যান হাওয়া বদলাতে, তখন সেক্রেটারি তার সঙ্গে তারই সমান সম্মানে গিয়ে থাকে। অবশ্য এ নিয়ে মন্দ লোকে কম মন্দ কথা বলে না। কিন্তু অসীম জানে যে বড়লোকের এসব ঘরোয়া ব্যাপার নিয়ে মাথা ঘামাতে নেই। তারা পয়সা রোজগার করে তো এইসব শখ শৌখিনতার জন্যই। এমনকি ওদের বিলাস বা ঐশ্বর্যেও কোনোদিন অসীম ঈর্ষাবোধ করেনি কিংবা ওর কোনো নিঃশ্বাস পড়েনি। পয়সা ওরা করেছে সে ওদের কৃতিত্ব এবং ঈশ্বরের দয়া, তাতে তার ক্ষুব্ধ হবার কি আছে। বরং মধ্যে মধ্যে চাকরদের অনুমতি নিয়ে অন্তঃপুরিকারা বেড়াতে গেলে বাবুদের ঘরগুলো দেখে আসে। মসৃণ পরিচ্ছন্ন মার্বেল পাথরের মেঝে, সেখানে বারবার পা মুছেও যেন ঢুকতে সংকোচ বোধ হয়। তার মধ্যে জুঁই ফুলের মতো নরম শুভ্র বিছানা, চেয়ার, ডেস্ক, আলমারি প্রভৃতির এক একটার মূল্য তাদের মতো সামান্য প্রাণীর 1 বৎসর সংসার চলে যায়। ঘড়ির দিকে হাঁ করে তাকিয়ে থাকতে হয়, ঘণ্টা বাজে অর্কেস্ট্রার সুরে। ছবিগুলোই বা কি! এসব ঘরে পাখা নেই, তার বদলে আছে প্রত্যেকটিতে 2,500 টাকা দামের কয়েকটি বাতাস প্রেরক যন্ত্র। তার উপর খসের পর্দা ফেলা আছে, সে পর্দার উপরে আবার বৈদ্যুতিক ধারাযন্ত্রে জল সিঞ্চনের ব্যবস্থা। তাতে প্রতি সন্ধ্যায় 1 শিশি করে আতর ঢেলে দেওয়া হয়। সেই সুগন্ধি ভিজা খসের পর্দার মধ্য দিয়ে যন্ত্রের হাওয়া যখন হুহু করে ঢুকতে শুরু করে, তখন দেখতে দেখতে সুগন্ধি ঠান্ডা বাতাসে ঘর ভরে যায়। মুগ্ধ বিস্ময়ে অপলক নেত্রে সেদিকে চেয়ে দাঁড়িয়ে থাকে অসীম, এবং যতদূর সম্ভব নাসারন্ধ্র বিস্ফারিত করে প্রাণপণে সে সুবাস নেবার চেষ্টা করে। বড়বাবুর যেটা নিজস্ব অফিস ঘর, সেখানে প্রায়ই যেতে হয় অসীমকে। সেটাও এয়ার কন্ডিশন করা, অর্থাৎ ও ঘরের বাতাসের তাপ ইচ্ছে মতো তাতে বাড়ানো কমানো যায়। তাতে আছে আধুনিক ধরনের বিরাট সেক্রেটারিয়েট টেবিল, সেক্রেটারির জন্য একটা রোল টপ ডেস্ক, চামড়া মোড়া চেয়ার খান কতক। বড়বাবুর চেয়ারে আবার নরম লোমওয়ালা কি জন্তুর চামড়া বিছানো, একটা চওড়া সোফা, একটা আরাম কেদারা এবং নানা রকমের টেলিফোন যন্ত্র। এছাড়া ছোট্ট রেডিও সেট, ইস্পাতের আলমারি, কম্বিনেশন তালা দেওয়া লোহার সিন্দুক এবং 1 আলমারি বই। এমন পুরো কার্পেট পাতা আছে যে পা দিলে গোজ শুদ্ধ ডুবে যায়। এই অফিস ঘরে তার মতো ময়লা কাপড়, ছেঁড়া জামা ও খোঁচে খোঁচে দাড়ি শুদ্ধ তাকে ঢুকতে দেওয়া হয়, এটাই অসীম একটা মস্ত অনুগ্রহ বলে মনে করে। কিন্তু অসুবিধে হয়ে পড়েছে ওর এই অফিস রূপ স্বর্গবাসিনী সেক্রেটারি রূপ অপ্সরাটিকে নিয়েই। এর আগে যে শ্যামাঙ্গী অ্যাংলো ইন্ডিয়ান মেয়েটি ছিল, সে নাকি অন্য কোনো কর্মচারীর সঙ্গে কথাই কইত না, হুকুম করার প্রয়োজন বাদে। অসীমের মনে হয় সেই ছিল ভালো। এ মেয়েটি, মেভিস ক্লেয়ার এর নাম, সম্পূর্ণ উল্টো। বড়বাবুর মতে ওর মাথায় ছিট আছে। সে অফিস শুদ্ধ বাঙালি ও মারোয়ারি কর্মচারীদের সঙ্গে আলাপ করে যেচে, যারা ইংরেজি ভালো জানে না তাদের সঙ্গে ইঙ্গিতে কাজ সারে। ওদের জীবনযাত্রা ও আচার আচরণ সম্বন্ধে তার যেন কৌতূহলের শেষ নেই। হুকুম সে করে অনুরোধ করবার মতো করে, সৌজন্য বোধ আছে যথেষ্ট।
ভারী হাসি খুশি আমোদে মেয়েটি। বয়স কত তা অসীম আন্দাজ করতে পারে না, জিজ্ঞাসা করতে সাহস হয় না। অনবরতই কণ্ঠে তার গান আছে গুনগুনিয়ে, আর কারণে অকারণে ফাঁক পেলেই তার সে খাস অফিসরূপ স্বর্গ থেকে বেরিয়ে ওদের নিচের তলার বড় অফিস ঘরে চলে আসবে এবং সকলের সঙ্গে পালা করে গল্প করবে। যতক্ষণ না লোক পাঠিয়ে মনিব ডাকবেন ততক্ষণ সে আর ওখানে ফিরবে না। মনিব সম্বন্ধে তার ভাবটা এতই তাচ্ছিল্য এবং বিদ্রুপের চেয়ে মনে হয় এত টাকা আয়ের চাকরিটার উপর ওর জন্য একটু মমতা নেই। ওর ভাবভঙ্গি দেখে অসীমেরই বুক কাঁপতে থাকে ওর ভবিষ্যৎ চিন্তা করে। এ বাড়িতে আসার ৩-৪ দিন পর থেকেই যেন মেভিসের পক্ষপাতটা তার উপর বেশি হয়ে পড়ল। প্রথম প্রথম ওর কথা বুঝতে বিষম বেগ পেতে হতো অসীমকে, অথচ সে যে ওর কথা বুঝতে পারছে না এটা জানতে দেওয়া বড় লজ্জার কথা। ফলে মেভিস কাছে এসে দাঁড়ালেই অসীম ঘেমে উঠত। ওর গলা শুকিয়ে জিভ যেন ভেতরে ভেতরে জড়িয়ে যেত কথা বলবার সময়। কিন্তু মেভিস সত্যিই ভালো মেয়ে। সে অসীমের অসুবিধাটা বুঝতে পেরে বেশ আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে কথা বলতে শুরু করল। এখন অসীম ওর সব কথাই বুঝতে পারে, এমনকি উত্তর দিতে খুব অসুবিধা হয় না। সে পরে বুঝেছে যে গ্রামারের দিকে তত মনোযোগ দেবার প্রয়োজন নেই। মেভিস নিজেও খুব ব্যাকরণ দুরস্ত কথা বলে না, ওর কাছে তো আশা করেই না। কোনো মতে শব্দগুলো দিয়ে বক্তব্যটা বুঝিয়ে দিলে হলো, ক্রিয়াগুলো মেভিসই বসিয়ে নিতে পারবে। তবু ওর সেই দুধে আলতার মতো রং, সুন্দর দামি ছিটের পোশাক, ফাঁপানো মাজা চুল এবং নখ ও উষ্ঠের কৃত্রিম লালিমা নিয়ে চারিদিকের বাতাসে একটা পাউডার ও এসেন্সের মৃদু সৌরভ ছড়িয়ে যখন পাশে এসে বসত, তখন অসীম তার নিজের ময়লা কাপড়, ছেঁড়া জামা আর দাড়ি চুলের দুরবস্থা স্মরণ করে প্রত্যেকবারই সংকুচিত ও বিব্রত বোধ করত নিজেকে। এ যেন সূর্যকিরণের রেখা দিয়ে ময়লা আবর্জনা দেখিয়ে দেওয়া। নিজের দারিদ্র্য এর আগে আর অসীমকে কখনো এমনভাবে লজ্জা দেয়নি, কারণ সে অপরিসীম দৈন্যেই সে চিরকাল অভ্যস্ত। এখানে এসেও এমন কিছু লজ্জার কারণ ঘটেনি, কেননা ক্রোড়পতি মনিব ও ৬৫ টাকা বেতনের ভৃত্যের জীবনযাত্রায় যে পার্থক্য থাকবে তা তো জানা কথাই। কিন্তু মেভিস সম্বন্ধে তার মনের সেই স্থৈর্য কেন যে বারবার এত বিচলিত হয়ে পড়ে তা সে নিজেই বোঝে না। মেভিস মাইনে পায় তার ৮ গুণ, আয় আরও ঢের বেশি। তার অবস্থাও মেভিসের জানতে বাকি নেই। বেশভূষা দেখেই সে পাশে এসে বসে যখন, তখন তার এই অহতুক লজ্জার যে কোনো কারণ নেই তাও সে জানে। তবু সমস্ত কার্যকারণ ও যুক্তিতর্কের অতীত মন যথাসময়ে সব ভুলে আবারও কুণ্ঠিত করে তোলে তাকে। মেভিস হয়তো তার এই সামান্য অবস্থার জন্যই দয়া করে তাকে, হয়তো কেন, নিশ্চয়ই। প্রথম দিনের পরিচয়টা ওদের বেশ মনে আছে অসীমের। এখানে আসবার বোধহয় ৩ দিন কি ৪ দিন পরেই হঠাৎ মেভিস এসে সেই প্রশ্নই করে বসল, বাবু, তুমি দিনরাত এমন বসে বসে খাতা লেখো কেন? তোমাকে ওরা যা লজ্জাকর মাইনে দেয় তাতে ১ ঘন্টার বেশি কাজ করা উচিতই নয়। বিব্রত অসীম কষ্টে উত্তর দিয়েছিল, কি বা করব বলো, কাজ না করে চুপ করে বসে থাকতে হবে তো। তা হোক, তাই বলে অকারণে মস্তিষ্ককে এমন ভারাক্রান্ত করবে? বিকেলে একটু একটু বেরিয়ে এলেও তো পারো। স্বাস্থ্য থাকবে কেন ঘরের মধ্যে বসে বসে এত খাটলে? তোমাকে ওরা পেয়েছে যেমন বোকা। সেদিন এরপরও কি সব উত্তর দেবার চেষ্টা করেছিল, কিন্তু ভালো করে কিছুই গুছিয়ে বলতে পারেনি, তা মনে আছে অসীমের। এর পরের দিন দুপুরে এসে মেভিস জোর করে ওর খাতা বন্ধ করে দিয়ে বলেছিল, রাখো দেখি তোমার খাতা, একটু গল্প করো, তোমার ঘরে কথা বলো। তুমি বিয়ে করেছ? হে ঈশ্বর, বলো কি? ছেলে আছে? মা, ভাই, বোন, আর এই তুচ্ছ আয়? কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থেকে বলেছিল মেভিস, জোর করে মাইনে বাড়িয়ে নিতে পারো না এদের চাপ দিয়ে? এই তো সুযোগ।
অসীম ভয়ে ও কুণ্ঠায় আড়ষ্ট হয়ে উত্তর দিয়েছিল, কিন্তু তাই কি উচিত? বিপদের সুযোগ নিয়ে, বিশেষত খুব দুঃসময়ে ওরা আমাকে আশ্রয় দিয়েছিল, আর এমন কিছু খারাপ ব্যবহারও তো করেনি। খারাপ ব্যবহার করেনি? বলো কি? এত কম মাইনে দেওয়াটাই তো অসৎ ব্যবহারের চূড়ান্ত। লজ্জা করে না ওদের? জানোয়ার সব। আরও এমনি ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা। অসীম বসে বসে ঘামে আর আর চোখে যায়। কে সব কথা শুনছে এবং কি বা মনে করছে? তাও তবু একরকম চলেছিল, কিন্তু এর পরের দিন 5টার সময় মনে কে একটা পারিবারিক ব্যাপারে ব্যস্ত থাকার অবসরে যখন মেভিস হঠাৎ এসে প্রস্তাব করল, চলো বাবু একটু বেরিয়ে আসি, তখন অসীমের মনে হলো সীতার মতো তার পাতাল প্রবেশের সুযোগ থাকলে সে বেঁচে যেত। এই বেশভূষা নিয়ে মেমের সঙ্গে বেড়াতে যাওয়া? পাগল নাকি? সে কি একটা ওজর দেবার চেষ্টা করল, কিন্তু মেভিস তার কোনো কথাই শুনল না। হাত ধরে টেনে নিয়ে নেমে পড়ল রাস্তায়। আরও চূড়ান্ত হলো যখন লেকে খানিকটা বেড়াবার পর হঠাৎ একটা রিক্সা নিয়ে ছোট লেকের মধ্যে ঢুকে পড়ে রিক্সাওয়ালাকে বলল টালিগঞ্জের দিকে চালাতে। ইস, এই ময়লা ও ঘামের গন্ধওয়ালা জামা নিয়ে সংকীর্ণ রিক্সায় ওর সঙ্গে ঘেঁষাঘেঁষি করে বসা। আগে তবু এদিকটা ভিড় কম থাকত, এখন যুদ্ধোত্তর কলকাতাতে ভিড় কোথাও কম নেই। লোকগুলো হাঁ করে তাকিয়ে দেখে এবং নানা রকম জল্পনা কল্পনা ও হাসাহাসি করে। অসীম বেচারি তো একবারও লজ্জায় মাথা তুলতেই পারল না। মেভিস কিন্তু নির্বিকার, সে বকেই চলল সারা পথ। এরপর থেকে মেভিস হয়ে উঠল ওর জীবনে বিভীষিকা। সে মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করল পরের দিন সারা সকালটা যেন তার সঙ্গে ওর আর চোখাচোখি না হয়। মেভিস যেন ব্যস্ত থাকে, কিংবা ওদের অ্যাকাউন্ট্যান্ট যুগল কিশোরের সঙ্গে গল্পে মেতে ওঠে। কিন্তু সেসব কিছুই হলো না। 3টার সময় অফিসে ঢুকে অন্য 2-1জনের সঙ্গে 2-4টে কথা বলেই শটান ওর পাশে এসে বসে একটা কাগজের প্যাকেট বার করে বলল, বাবু ভালো স্যান্ডউইচ আছে 2খানা, খাও। আমার লাঞ্চ এনেছিলুম, কিন্তু শরীরটা ভালো নেই বলে খাইনি। শুধু কি স্যান্ডউইচ? ডিম, কেক, আরও কত কি। এখানে নিরামিষ আহার ওর বরদাস্ত হতো না বলে বরাবরই বাড়ি থেকে লাঞ্চ নিয়ে আসতো। কিন্তু সেসব সুখাদ্য যা অসীমের শুধু নামেই শোনা ছিল এতকাল, কিছুমাত্র স্বাদ লাগল না তার কাছে আজ। কারণ লজ্জা ও সংকোচে সমস্তগুলো গলার কাছে ডেলা পাকাতে লাগল। আর ওর যেটা আশঙ্কা ছিল তাই ঘটল। মেভিস চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চারদিক থেকে বিদ্রুপ বর্ষণ শুরু হলো। সবচেয়ে যাকে ওর ভয়, সেই বড়বাবুর কাছ থেকে আক্রমণটা এলো সব প্রথমে। ছোট ছোট চোখের দৃষ্টি অনেকক্ষণ থেকেই ক্রূর হয়েছিল। তিনি এখন কণ্ঠস্বরে অস্বাভাবিক রকমের মধু টেনে এনে বললেন, দেখো হে ছোকরা, হাত বাড়িয়ে সূর্য ধরতে গেলে শুধু হাত নয়, দেহটাই পুড়ে যাবে। ও হলো ঠাকুরের কলা, ওতে কুকুরের মুখ দিতে নেই। যুগল কিশোর বলল, যাই বলুন ভূতনাথদা, ওরকম কাপড় জামা পরে থাকে তাই। আমাদের অসীমের চেহারাটা তো আর খারাপ নয়। দাড়ি টাড়ি কামিয়ে ফিটফাট হয়ে থাকলে ওকেই আপনারা সুপুরুষ বলতেন। অসীম প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল, ওসব কি যা তা বলছেন যুগলদা? আমার এই অবস্থা দেখে ওর একটু দয়া হয়েছে। সত্যিই ফিকিরিকে দয়া করছে বই তো নয়। মুকুন্দ ছেলে মানুষ, কলেজেও পড়েছিল বছর খানেক। সে শুধু অসীমকে সমর্থন করল। সত্যি তো ভূতদা, ওর কি দোষ? ও তো এড়াবাড়ির চেষ্টা করে। বড়বাবু শুধু বললেন, পরের দিন কি একটা কাজে যেতে হলো ডালহাউসি স্কোয়ার। অফিসেরই কাজ। সেখানে ওদের রেজিস্ট্রার অফিস, কাজকর্ম বুঝিয়ে দিয়ে আসতে হবে। অসীমকে যেতে হয়েছিল। ফেরবার পথে একটা ছেঁড়া চটের থলিতে খাতাপত্রগুলো ঝুলিয়ে নিয়ে ট্রামের অপেক্ষা করছে, এবং কেটস জুতোর তলাটা ফুটো হয়ে গেছে।
তার মধ্য থেকে গরম পেভমেন্টে পা ঠেকে পড়ে যাচ্ছে বলে মধ্যে মধ্যে ডান পাটা তুলে একটু আরাম পাবার চেষ্টা করছে। এমন সময় পেছন থেকে অতি পরিচিত কণ্ঠের ডাক, অসীম, অসীম। মেভিস এখানেও। একেবারে কাছে এসে কাঁধে হাত দিয়ে দাঁড়াতে ও অবাক হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার, তুমি এখানে? মেভিস হেসে বলল, আমার আজ ছুটি নেওয়া ছিল এ বেলাটা। আমার এক বোন থাকে এখানে, তার সঙ্গে দেখা করে লাঞ্চ খেয়ে বেরোচ্ছি। তা এখানে দাঁড়িয়ে কেন? ট্রামের জন্য? সিলি, এখনই ফিরে গিয়ে সেই ঘানি গাছে লাগতে হবে না? চলো একটু কোথাও যাই। সিনেমায় যাবে? কি সর্বনাশ! তাড়াতাড়ি অসীম বলে ফেলল, সিনেমা আমার ভালো লাগে না। 3টের শো হলেও ভাঙতে সেই 6টা। কি কৈফিয়ত দেবে অফিসে? কিন্তু ততক্ষণে ওর বাহুমূলটা চেপে ধরে ওকে আকর্ষণ করছে মেভিস। মেট্রোতে খুব হাসির ছবি আছে একটা, দেখবে চলো। সঙ্গী খুঁজছিলুম কাউকে, ম্যাগিকে বললাম, তা ওর অফিসে আবার ডিরেক্টরের মিটিং। শরৎচন্দ্রের ভাষায় কাঁচ পোকা যেমন করিয়া তেলাপোকাকে আকর্ষণ করে, মেভিস তেমনিভাবে ওকে প্রায় টানতে টানতে নিয়ে চলল মেট্রোর দিকে। আজ অসীম বরং একটু দৃঢ়ভাবেই আপত্তি জানাবার চেষ্টা করল, কিন্তু কোনো ফল হল না। ওর সব যুক্তি মেভিস হেসে উড়িয়ে দিল। শেষে একেবারে পেছনের সিটে আধো আলো আধো অন্ধকারে পাশাপাশি বসে অসীমের যেন খানিকটা ভরসা হয়। সে সব সংকোচ বিসর্জন দিয়ে প্রশ্ন করে, আমার মতো এত গরিব, এত ময়লা কাপড় জামাওয়ালা লোককে পাশে বসিয়েছ, তোমার এতে কোনো লজ্জা বোধ হচ্ছে না? কেন? বিস্মিত হয়ে প্রশ্ন করে মেভিস। লজ্জা কিসের? তুমি আমার লাভারও নও, ফিয়াসেও নও, লজ্জা করবে কেন? পৃথিবীর সকলকে যে ধনী হতে হবে এমন তো কোনো মানে নেই। গরিব লোক কি কারো বন্ধু থাকতে পারে না? কিন্তু তবু সসংকোচে বলে অসীম, কিন্তু তুমি যে আমাকে এত দয়া করো এতে আমি বড় সংকুচিত বোধ করি। আর বাকি সকলেই বা কি মনে করে বলো দেখি? হয়তো মনিবইতে অসন্তুষ্ট হতে পারেন। আমার যা অবস্থা সেই মতো থাকায় কি উচিত নয়? সিলি, সংকোচের কি আছে? আর মনিব, তার কাছে এখন তুমি আমার চেয়ে বেশি মূল্যবান। নাও, ছবি শুরু হলো, দেখো মন দিয়ে। সিনেমা থেকে বেরিয়ে মেভিস একটা ট্যাক্সি ডাকল। অফিসের ছুটির সময়, এখন বাসে ওঠা যাবে না, এই হলো তার যুক্তি। অসীমেরও প্রস্তাবটা মন্দ লাগল না। একে তো দেরি হয়ে গেছে, তাতে বাসে করে ফিরতে হয়তো আরও বিস্তর দেরি হয়ে যাবে যদি কেউ রাগ করে। এমনিই তো যেন অফিস শুদ্ধ সকলকে ওর ভয়, সকলকে খুশি রাখবার জন্যই ব্যস্ত ও। গাড়িতে বসে চলতে চলতে মেভিস আজ ওর বাড়ির সব খবর নিতে লাগল। ঠিক কে কে আছে, বাড়িঘর আছে কিনা, কত আয় ব্যয় ইত্যাদি। হু হু বাতাসে মেভিজের শ্যাম্পু করা নরম রুক্ষ চুল উড়ে এসে লাগে ওর গায়ে। তার সঙ্গে এসেন্স, ওডিকোলন পাউডারের একটি মিশ্রিত সৌরভ ওকে যেন উন্মনা করে দেয়। তবু অসীম একে একে সব কথাই খুলে বলল। এত দারিদ্র্য চেপে যাওয়ারই কথা। এসব ক্ষেত্রে অনেকেই হয়তো খানিকটা গোপন করত, কিন্তু মেভিসের মধ্যে অসীম কোথায় একটা সত্যকার সহানুভূতির সুর পেয়েছে, পেয়েছে একটা প্রশ্রয়। সুতরাং সে কিছুই গোপন করল না। ওর সেই অবিশ্বাস্য রকমের দারিদ্র্যের ইতিহাস শুনতে শুনতে মেভিসের দৃষ্টি একসময়ে ঝাপসা হয়ে এলো। অসীমের ডান হাতটার উপর নরম শুভ্র বাঁ হাতখানা রেখে গাঢ় স্বরে শুধু বারবার বলতে লাগল, ও ডিয়ার, ডিয়ার, মাই পুর চাইল্ড, সো সরি, রিয়েলি। এরপর যেন আর মেভিসের সঙ্গটা তত অসহ্য লাগে না। সংকোচ ও লজ্জাটা ক্রমেই কমে আসে। যদিচ তবু আজকাল স্নান করবার সময় সপ্তাহে 2 দিনই কাপড় জামায় সাবান দেয় অসীম, সহকর্মীদের বিদ্রূপ সহ্য করেও। মেভিসও বোধহয় ঠান্ডা মাথায় সবটা ভেবে দেখে আজকাল আর অত ঘন ঘন নিজের অফিসে আসে না।
তবে লাঞ্চের ভাগটা প্রায়ই বেয়ারাকি চাকর দিয়ে পাঠিয়ে দেয় ওর কাছে, খবরের কাগজে মুড়ে। এইভাবে কয়েকদিন কাটবার পর হঠাৎ একদিন দেশের একটি লোক টেলিফোন করে জানালো অসীমের খোকার বড্ড অসুখ, বাঁচা কঠিন। অসীম যেন অবিলম্বে গোটা 2 ওষুধ এবং সম্ভব হলে 1 শিশি হরলিক্স নিয়ে একবার বাড়ি যায়। অসীমের মুখ শুকিয়ে গেল। পরনের কাপড় ছাড়া আর বিক্রি করবার মতো কিছুই নেই যে। তবু কিছু নিয়ে যেতে পারুক বা না পারুক, নিজের একবার যাওয়া দরকার। তখনই বড়বাবুর কাছে গিয়ে দাঁড়ালো করুণ মুখে। 2-3 দিনের ছুটি এবং গোটা 10 টাকা আগাম মাইনে চাই। যদি প্রয়োজন বুঝে ভূতনাথ বাবু দয়া করেন। ভূতনাথদা প্রায় খেঁচিয়ে উঠলেন। ছুটি? ছুটি এখন কি করে হবে? সব কাজ বন্ধ করে 3 দিন আমরা হাত গুটে বসে থাকবো নাকি? টাকা বরং স্লিপ দিচ্ছি, নিয়ে যাও। মোদ্দা আজ রাতটা বাড়িতে থেকে কাল ভোরেই ফিরে এসো। অন্য সময় হলে অসীম আর এর উপর কথা কইতে সাহস করত না। হয়তো এটুকু বলাই অসম্ভব ছিল। কিন্তু এই কদিনে মেভিস বারবার ওর মাথায় একটা কথা ঢুকিয়ে দিয়েছে যে অসীমের এই চাকরিটা যত প্রয়োজন, তার চেয়ে এই চাকরিটার ঢের বেশি প্রয়োজন ওকে। সুতরাং সে বার কতক মাথা চুলকে প্রায় মরিয়া হয়ে বলে ফেলল, আমার কাল ভোরেই আসা সম্ভব হবে না বড়বাবু। 2 দিন না দেখে আসতে পারবো না, তাতে যা হয় হবে। ওর এই কণ্ঠস্বরে যেন বড়বাবুর সুর পাল্টে গেল। বিস্মিত হয়ে তাকালেন বটে, কিন্তু আর প্রতিবাদও করলেন না। বললেন, যাও, মোদ্দার বেশি দেরি করো না, দেখছো তো অবস্থা, আর হাতের কাজটা তুলে দিয়ে যাও। মেভিসের পরামর্শের আশ্চর্য ফল দেখে অসীম অবাক হয়ে গিয়েছিল। মনে মনে ওকে নমস্কার জানাতে জানাতে ফিরে এসে নিজের চেয়ারে বসল। মেভিস সত্যিই দেবী, মেভিসের তুলনা নেই। ভক্তের স্তুতি যেন দেবীর কাছে পৌঁছে গেল। সবে সিটে এসে বসে কলমটা তুলে নিয়েছে অসীম। গুনগুন করে গান গাইতে গাইতে এক ঝলক দমকা বাতাসের মতো ঘরে ঢুকল মেভিস স্বয়ং। আজ একেবারেই ওর টেবিলের সামনে এসে দাঁড়িয়ে বলল, অসীম, চলো একটু বেরোই, 5টা তো বেজে গেছে। অসীম ভয়ে ভয়ে একবার বড়বাবুর দিকে তাকিয়ে বলল, আমি আজ আর তোমার সঙ্গে যেতে পারবো না মিস ক্লেয়ার। আজ এখনই বাড়ি যাব, এই হাতের কাজটা সেরে। বাড়ি যাবে হঠাৎ? ছেলের বড় অসুখ, বাঁচে কিনা সন্দেহ। বলতে বলতে অসীমের চোখে জল এসে গেল। সেসব খবরটাই যাই এইমাত্র পেয়েছে খুলে বলল। মাই গড! আর তুমি এখনো খাতা নিয়ে বসে? এই মুহূর্তে ওঠো। না না, কোনো কথা নয়, বড়বাবু কিছু মনে করবেন না, উনিও তো ছেলের বাপ। মনিব অপেক্ষা করতে পারবেন, কাজও, কিন্তু অসুখ অপেক্ষা করবে না। সে জোর করে ওর কলমটা কেড়ে নিয়ে খাতাটা বন্ধ করে দিল। বড়বাবু সব দেখেও প্রতিবাদ করতে পারলেন না। মনিবের ওপর সেক্রেটারির প্রতিপত্তিটা তিনি অনুমান করে নিয়েছিলেন বহুদিনই। বরং নিজেই ক্যাশ থেকে 10টা টাকা বার করে দিলেন অসীমের পূর্ব প্রার্থনা মতো। মেভিস রাস্তায় বেরিয়ে বলল, দাঁড়াও, একটা ট্যাক্সি করি, আমারও বাড়ানো হবে, তোমাকে পৌঁছে দেওয়া হবে। পথে বাঁধ গেটে গাড়ি থামিয়ে নিজেই ওষুধ কিনল। পথের ধারে একটা বড় দোকান থেকে বেশি দাম দিয়ে হরলিক্স, তারপর নিউ মার্কেটে ঢুকে ফল খেলনা কিনে গাড়ির ভেতরটা প্রায় বোঝাই করে ফেলল। অসীম ব্যাকুলভাবে বলল, এ কত খরচ করছো? এসব কি করছো তুমি? এত কি হবে, একটা তো ছেলে। তা হোক, দরকারে লাগবে বই কি। আমার নাম করে দিও তোমার ছেলেকে, বিশেষ করে এই ডলটা। আর এই পাউডারটা নিয়ে যাও, বোনকে দিও। নিজের হাত ব্যাগ থেকে ছোট্ট সোনালি পাউডারের কৌটোটা বার করে ওর প্রায় অসার হাতের মধ্যে গুজে দিল। তারপর একটু চুপ করে থেকে বলল, অসুখ ভালো করে সেরে না গেলে এখানে আসবার দরকার নেই। চাকরির জন্য ভেবো না, চাকরি তোমার ঠিক থাকবে। তুমি ছাড়তে চাইলেও চাকরি তোমাকে ছাড়বে না। আর দেখো, তোমাকে আরও একটা সদুপদেশ দিয়ে যাচ্ছি, এইসব ক্রোড়পতিদের মতো অকৃতজ্ঞ কেউ নেই। কাজ ফুরলে আর মনে করে রাখবে না, এই বেলা যত পারো আদায় করে নাও।
অন্তত মাইনে তো খানিকটা বাড়িয়ে নাও। 4 দিন দেশে বসে থাকলে দেখবে ওর ওই প্রকাণ্ড গাড়ি তোমার দেশের গলিতে ঢুকছে। আর তো এসব কথা বলতে পারবো না, তাই সব আজ বলে নিচ্ছি। এ চাকরি কাল পরশুর মধ্যেই ছেড়ে দেব। চমকে প্রায় চেঁচিয়ে উঠল অসীম। সে কি? কেন? ভালো লাগছে না, এজন্য আমার আত্মহত্যা বলে মনে হচ্ছে। ওই ভুঁড়িদাস ক্রোড়পতিটাকে আমি বুঝিয়ে দেব যে টাকা দিয়ে পৃথিবীতে সব কিছু কেনা যায় না। ভেরি ব্যাড ম্যান। হঠাৎ যেন অসীমের মনে হলো সে বড় অবসন্ন হয়ে পড়ছে, যেন মস্ত বড় একটা অবলম্বন চলে যাচ্ছে তার, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। সে কি তবে এই কদিনেই মেভিসকে আশ্রয় বলে ধরে নিয়েছিল? অনেক চেষ্টায় সে শুধু বলল, ফিরে এসে কি আর দেখতে পাবো না তোমাকে? বোধহয় না। আর দেখাই হবে না? কখনো না? কে জানে কোথায় চাকরি পাই আবার, ঠিক তো নেই। মনে করছি বোম্বাই চলে যাব। ততক্ষণে গাড়ি হাওড়া স্টেশনে এসে গেছে। মেভিস ওর জিনিসপত্রগুলো কতক পকেটে, কতক থলিতে, বাকি সব হাতে গুছিয়ে তুলে দিয়ে অকস্মাৎ ওর মুখখানা দুহাতে ধরে কাছে এনে লঘু কৌতুক ভরে যেন ওর মুখে ঠোঁটের উপরে একটা চুমু খেয়ে বলল, গুড বাই মাই ডিয়ার বয়, মাই সিলি ইনোসেন্ট ডার্লিং বয়, গুড বাই। গাড়ির দরজা খুলে বিস্মিত হতভম্ব অসীমকে একরকম ঠেলেই নামিয়ে দিল মেভিস। স্টেশন ছাড়িয়ে আধপাকা রাস্তা চলে গেছে দুধারের বাঁশঝাড়, কচুবন ও পানাপুকুরের মধ্য দিয়ে। সন্ধ্যায় ম্লান আলোকে ওর ঝাপসা দৃষ্টি পথ দেখতে পায় না, বারবার হোঁচট খায়। তবুও সেদিকে লক্ষ্য নেই, একরকম বিহ্বল বিমূঢ়ভাবেই পথ চলেছে। এ ওর কি হলো? এতদিনের অপরিসীম দুঃখকে ও নিজের প্রাপ্য বলে সহজে মেনে নিয়েছিল, তাই ওর চিত্তের ভারসাম্য কখনো নষ্ট হয়নি। আজ কিন্তু সব যেন গোলমাল হয়ে গেল। নিজের দৈন্য, বিদ্যা ও বিত্তের আজ যেন ওকে বারবার ধিক্কার দিচ্ছে। নিজের অকিঞ্চিতকরতা আজ যেন প্রথম ওকে অভিভূত করে তুলেছে। ও দরিদ্র, দয়া পাওয়া ওর অভ্যেস আছে। মেভিসের অবস্থা আর ওর অবস্থা এতই তফাৎ যে ভিক্ষা মনে করেই মেভিসের দয়াটাও মেনে নিয়েছিল। সকলের বিদ্রূপ ওকে বিব্রত করেছে, কিন্তু বিচলিত করতে পারেনি। আজ প্রথম ওর মনে একটা নিদারুণ সংশয় দেখা দিয়েছে। তবে কি মেভিসের আচরণ সবটা ঠিক দয়া নয়? অনুগ্রহের সঙ্গে কি তবে স্নেহও মেশানো আছে একটু? সে স্নেহ সাধারণ বন্ধু বা ভগ্নীর স্নেহ ছাড়াও একটু বেশি, আর একটুখানি গভীর। তবে কি? চলতে চলতে উদ্ভ্রান্তের মতো থমকে দাঁড়ায় ও। এ কথা কেন মনে হচ্ছে ওর? কাপড় জামা আজও সেই রকমই নগণ্য, মলিন। 3 দিন দাড়ি কামানো হয়নি। দেহের গঠন ও গাত্রের বর্ণ, মুখের শ্রী ও সৌষ্ঠব বহুদিন দারিদ্র্যের চাপে নষ্ট হয়ে গিয়েছে বলেই ওর বিশ্বাস। বেশভূষার দৈন্যে অন্তত চাপা তো পড়েইছে। আর তা না হলেই বা কি? মেভিসের মতো সুশ্রী মেয়েকে আকর্ষণের কি থাকতে পারে ওর মধ্যে? না, এ দয়াই। দয়া থেকে স্নেহ, নিছক নারীর অন্তরের জননী মূর্তি। আবার পথ চলতে শুরু করে সে, কিন্তু ওর চোখ তবু বারবার ঝাপসা হয়ে আসে কেন? অনেকদিন আগে ও একটা বাংলা বইতেই পড়েছিল যে সাধারণত বিলেতের মেয়েরা পুরুষকে ঠোঁটে চুমু খায় না, ওটা একটা বিশেষ সম্পর্কের প্রতীক। ছি, এ ওর কি সংশয়? বামন হয়ে চাঁদ শুধু নয়, বড়বাবুর ভাষায় সূর্য ধরবার চেষ্টা। যা পড়েছে ও তা হয়তো সত্য নয়, কিংবা রীতিনীতি বদলে যাচ্ছে ক্রমাগতই। তাছাড়া মেভিস তো আর ঠিক ইউরোপিয়ান নয়, ওদের সামাজিক প্রথা তার জানবার কথাও নয়। মনকে এসব অলস চিন্তার জন্য ধমক দেয় অসীম। গাছপালার ছায়ায় বেশ নিবিড় হয়ে সন্ধ্যা নামে। ওই ট্রেনে আর যারা নেমেছিল, ডেলি প্যাসেঞ্জারের দল, এগিয়ে গেছে বহুক্ষণ।
অসীমও জোরে জোরে পা চালায়। বর্ষার জলে চারিদিকের খানা পগার একাকার হয়ে গেছে। আবর্জনা ও বন গাছ পচার একটা ভ্যাপসা তীব্র দুর্গন্ধ চারদিকে। এরই মধ্যে ওর সেই জরাজীর্ণ পৈতৃক দুখানা ঘরের একখানাতে তার একমাত্র সন্তান স্যাঁতস্যাঁতে মেঝেতে ছেঁড়া কাঁথার উপর পড়ে রয়েছে। পাশে বসে ছেঁড়া কাপড় পরা অনাহার শীর্ণা তার স্ত্রী ও বুভুক্ষু ভাই বোন। এই তোর জীবন, এই জীবনই ওর সত্য। আগেও ছিল, পরেও থাকবে। এই ইতিহাসের কোনো পরিবর্তন নেই। এর ভেতর জন্মেছে সে। কোনো মতো পরমায়ের কটা বছর কাটিয়ে এখান থেকে একদিন বিদায় নিতে হবে। ততদিনে শুধু পরিবর্তনের মধ্যে ভাঙা বাড়িটার নোনা ধরা দেওয়াল থেকে হয়তো আর খানিকটা বালি খসে পড়বে, ছাদের চিরটা আর একটু চওড়া হয়ে যাবে। এর মধ্যে মেভিস সেদিনের বায়োস্কোপ দেখার মতোই ছায়াবাজি, স্বপ্ন, ক্ষণিকের দেখা স্বপ্ন, স্মৃতি থেকে দ্রুত মিলিয়ে যাওয়াই ভালো। জীবনে এসব আসে না কোনো দিনই, কল্পনাতে থাকে, ঈর্ষা মাখানো কল্পনা ও দিবা স্বপ্নে। এ হলে মানুষ সুখী হতো, তাই স্বপ্ন দেখে মধ্যে মধ্যে। শুধু রূপকথাতেই পড়া যায়, রাজপুত্র এসে সোনার কাঠি ছুঁয়ে ঘুম ভাঙায় কুচবরণ কন্যার। পরীরা উড়ে আসে স্বর্গ থেকে রাখাল বেশি রাজকুমারকে উড়িয়ে নিয়ে যেতে রাজকন্যার দেশে। ওর মধ্যে কোথাও সত্য নেই। তবু তবু এক এক সময় মনে হয় যেন ওই অস্পষ্ট সংশয়টাই সত্য। মনের সমস্ত সত্তা সেই সংশয়টাকে প্রাণপণে আঁকড়ে ধরে থাকতে চায়। সে কণ্টক আলিঙ্গনে সমস্ত বুকটা ক্ষতবিক্ষত হয়ে যায়। তবু মনে হয় হয়তো মেভিসি সেই পরী ওকে জানাতে এসেছে যে এ দিনবেশ ওর ছদ্মবেশ মাত্র। ওর ভেতরে শাশ্বতকালের রাজপুত্র আছে, তারই জন্য পরীর প্রতীক্ষা, তারই জন্য এই অভিসার। এই স্বপ্ন ও আকুলতার পাশাপাশি ফুটে ওঠে বাস্তবের ছবিটা। সামান্য সাধারণ স্ত্রী, দারিদ্র্যে জীর্ণ শ্রীহীন, অনাদার ও দৈন্য, আর এই অভাবের সঙ্গে যুদ্ধ করতে করতে দীর্ঘ প্রসারিত নিজের একঘেয়ে ভবিষ্যৎ জীবন। ক্ষুধার কাছে এই আত্ম অবমাননাকর কৃতদাসত্ব, নিজের মনের এই শোচনীয় কারাবাস, এই অসহায় আত্মসমর্পণ। অকস্মাৎ ওর দুই রগ টনটন করে আকুল উষ্ণ অশ্রু নেমে আসে ওর দুচোখ বেয়ে। সমস্ত পথ আর তার সঙ্গে যেন সমস্ত জীবনটাও ঝাপসা, একাকার হয়ে যায়। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি গল্প, রূপকথা। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।